সরকার বিএনপির নেতৃত্বাধীন যে জোট সরকার বরাবরই এই সরকার বিএনপির সরকার আমি বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সরকার, বেকার তৈরি করার সরকার না। বিএনপি বেকার তৈরি করেনি, বিএনপি কর্মসংস্থান তৈরি করেছে। এই যে আজকে মধ্যপ্রাচ্য সহ বিদেশে কোটির উপরে লোক সেখানে কাজ করে, এই কোটির উপর লোকের কর্মসংস্থানের মূল নায়ক কে জানেন? তিনি হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সেই থেকে শুরু হয়েছে বিদেশে কর্মসংস্থান। এরপরেও দেশের অভ্যন্তরে কি কৃষিতে, কি ছোট ছোট স্মল কটেজ ইন্ডাস্ট্রি, নানাভাবে এগুলোকে প্রণোদনা দিয়ে এদেরকে সহযোগিতা করে অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছে। আর সবচাইতে বড় অবদান যেটা বিএনপির যারা নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা হলো এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 50-এর উপরে, শতকরা 50% উপরে মেয়েরা কাজ করে। এই মেয়েদের কর্মসংস্থান, মেয়েদের ক্ষমতায়ন সহ এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের একটি সেক্টর হলো এই গার্মেন্ট সেক্টর, তৈরি পোশাক শিল্প সেক্টর। এটার অবদান হচ্ছে জিয়াউর রহমান। আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। আপনারা রিক্সা চালক এবং অটো ভ্যান চালকরা এই অনুষ্ঠানটি করেছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই কোনোভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে দেশ, এই দেশে কেউ বেকার থাকবে না আশা করি। যেটা সালাম ভাই বলেছে, নানাভাবে, নানা উদ্যোগে, নানা সেক্টরে কর্মের প্রসার ঘটবে। দেখুন, হকার উচ্ছেদে আগে আমরা দেখতাম হকার উচ্ছেদ, কিন্তু ও যে বাংলাদেশের একজন মানুষ, তার যে একটা পরিবার চলে, ওই কি বলে হকিং করে যে কাপড় চোপড় বিভিন্ন জিনিস আপনার ফেরি করে বিক্রি করে, এই ফেরিওয়ালারা কি খাবে এইটা কিন্তু পূর্ববর্তী সরকার চিন্তা করত না। কিন্তু এবারের সরকার, তারেক রহমানের সরকার বলেছে ওদের পুনর্বাসনের কথা। কোন সরকার প্রধান রাষ্ট্রনায়ক এই প্রথম বললেন যদি তাদেরকে সরানো হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করা হবে। কারণ সেও তো দেশের নাগরিক, সে বেকার থাকলে তার সন্তান খাবে কি, তার স্ত্রী পুত্র কন্যা খাবে কি? এটা দায়িত্ব কি ইয়ের নয়, সরকারের নয়, সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব বলেই তিনি অসহায় মানুষ, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, এমনও আছে স্বামী বউকে দেখে না, অথবা ছেলে বড় হয়েছে মাকে দেখে না। ঠিক এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন না, মনে নাই? ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটা কারা পাবে? ওই পরিবারের যারা মহিলা, প্রথমে তারা পাবে, কারণ এরাই বেশি নিপীড়িত হন, নির্যাতিত হন, ক্ষমতাহীন থাকেন। তারা যদি ক্ষমতাহীন না থাকেন, তাদের ক্ষমতা যাতে বাড়ে সেই প্রচেষ্টাই তিনি করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন থেকেই, তার প্রথম দিন থেকেই এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বাগড়ম্বর কথা বলেননি, বড় বড় কথা বলেননি, যেটা পারবেন সেটাই বলেছেন। এবং টার্গেট হচ্ছে মানুষকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের পায়ে দাঁড় করানোর এক মহৎ উদ্যোগ। আপনারা দেখেছেন তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন, মাইলের পর মাইল হেঁটেছেন, দেখতে চেয়েছেন জনগণের দুর্দশা কেমন। এই খাল কেটে তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। কিভাবে?
যখন আমাদের নদীতে পানি নেই, আমাদের নদীতে একতরফা ভাবে পানি প্রত্যাহার করছে পার্শ্ববর্তী দেশ, ফারাক্কা বাঁধ তৈরি করছে। আমরা শুকনো মৌসুমে, আমরা শীতের মৌসুমে যে সময় বোরো ধান লাগানো হয়, এই সময় আমরা পানি পাবো না। এই কারণে জিয়াউর রহমান দেখলেন এখন কি করা যায়। এই কারণে তিনি 1600 মাইল দীর্ঘ বিভিন্ন খাল কেটেছেন বাংলাদেশের মধ্যে। কারণ শুকনো মৌসুমে এই খালে পানি থাকবে, এই খালের পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হবে, খাদ্য উৎপাদন হবে, সবজি উৎপাদন হবে, মরিচ লাগানো হবে, পেঁয়াজ লাগানো হবে, আদা লাগানো হবে, রসুন লাগানো হবে, পুঁই শাক লাগানো হবে, আলু উৎপাদন হবে, পালং শাক হবে। মানুষ যাতে ন্যূনতম পুষ্টি সাধিত হয়, এই ব্যবস্থাটাই তিনি করেছেন। আর কি করেছেন? পুষ্টির জন্য ওই খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করেছেন। এই জিয়াউর রহমানের কারণেই সেই যে কথা সালাম ভাই বললেন যে রংপুর কুড়িগ্রাম অঞ্চলে শাড়ি না পেয়ে মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণ করেছে কে? বাসন্তী দুর্গা, দুই মহিলা, ছবি উঠেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তার মানে কাপড় নেই, খাওয়া নেই, জীবন যাপনের কোনো ঠাঁই নেই। এই পরিস্থিতি ছিল 72 থেকে 75। এই যে 17 বছর যে নির্মম ভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে, অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল। তার বাবা স্বাধীনতার পর 72 থেকে 75-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোনো বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোনো সংবাদপত্র ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। আবার যদি অনেকেই এই যে পতন হলো শেখ হাসিনা, এদের রক্তের মধ্যে হচ্ছে গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ। এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। এরা ভুলিয়ে ভালিয়ে যখন বিরোধী দল থাকে, বাইরে থাকে, কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে। তার বাবাও কিন্তু 1970 সালে নির্বাচনের আগে বলেছিল আমরা 4 আনা কেজি চাল খাওয়াবো, সেই আমলের তুলনায় আমরা 6 আনা কেজি আটা খাওয়াবো, আমরা 6 আনা কেজি সরষের তেল দিব। কিন্তু তার পরিণাম দেখেছে, মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের সব শাসন আমলে। জীবন ধারণ করেছে কোনোভাবেই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষের করাল গ্রাসে। এই সময় এরাই এই রকম কথা বলতে পারে। এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে ওরা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে নিজের পরিবারের আর্থিক উন্নয়ন। এই পরিবারের আর্থিক উন্নয়ন করতে গিয়ে টাকা তো দেশে রাখা যাবে না। হঠাৎ করে ব্যাংকে অনেক টাকা হয়ে গেলে সেটা তো ধরে ফেলবে, এই জন্য ওরা টাকা পাচার করে। জনগণের টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা এবং তার বসংবদরা, তার আত্মীয় স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে। এরপরেও কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96। তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে এবং আপনাদের 71-এর যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের বিরুদ্ধে যে কলঙ্ক, এই কলঙ্ক লেপন করার জন্যই তাদের সাথে একটু গায়ে পড়ে পীড়িত করতে যান। এই গায়ে পড়ে পীড়িত করার পরিণাম কত ভয়াবহ হয়েছে এটা কি মনে নাই? এখনো চক্রান্তের এক বিরাট জাল বিস্তার করার চেষ্টা করা হচ্ছে নানাভাবেই। এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুধু নয়, মব কালচার তৈরি করা হচ্ছে। গত মে মাসে এই মবের কারণে প্রায় 70 থেকে 75 জন লোক মারা গেছে মে মাসে।
আজকে গণমাধ্যমে রিপোর্ট পড়ে দেখুন এই মব কালচার কারা করছে। উস্কানি দিয়ে নাগরিক স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতার কারণে কেউ নিপীড়িত নির্যাতিত হবে না, এটা আমরা মনে করি। কিন্তু কথা বলার স্বাধীনতা মানে কি কারো কুৎসা রটানো, কারো বিরুদ্ধে অপপ্রচার করা? বিকৃত অপপ্রচার দিয়ে কারা দেয়? পাড়ার বখাটে ছেলেরা দেয়, যারা লেখাপড়া করে না, নোংরা মনের মানুষ, তারা সেই কাজটা করে। কিন্তু এখন দেখছি কোন কোন দলের বট বাহিনী সেই বখাটে ছেলেদের কালচার এবং সংস্কৃতিকে ধারণ করে মব কালচারের পরিধি তৈরি করছে। এটা ভয়ঙ্কর। গণতন্ত্রের বিরুদ্ধে, এটা গণতন্ত্র বিনাশী একটি বিষয়। আজকে যদি কোনো ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। তারপরের কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন। তো সুতরাং সময় থাকতে সাবধান হওয়া সবচেয়ে ভালো। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা টিকিয়ে রাখা এটা তো কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা জনগণের ঐক্যের মধ্যে দিয়ে এটা প্রস্ফুটিত করা যায়, এটা টিকিয়ে রাখা যায়। নিজের দেশের স্বার্থে আমি কাজ করব। পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত করেছে সরকার, কারণ আমার পানি নিরাপত্তা প্রয়োজন। কারণ আমাদের উজানের অন্য দেশে বাঁধ তৈরি করছে, গ্রোয়েন তৈরি করছে, আমাদের পানি আটকাচ্ছে। তো আমাদের পানি নিরাপত্তার জন্য বাংলাদেশ সে তার পদক্ষেপ নেবে না? পদ্মা ব্যারেজ হলে পরে আমরা 113 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং যশোর খুলনার দিকে যে নদীগুলো গেছে, পদ্মা নদী থেকে বিভিন্ন যে নদীগুলো, সেই নদীগুলো এখন মরে গেছে, মাজা হাজা হয়ে গেছে। সেই নদীগুলো জেগে উঠবে, সেই নদীর পানি দিয়ে চাষবাস হবে, মৎস্য চাষ করা যাবে, নানাবিধ কর্মকাণ্ড করা যাবে। পানি বিজ্ঞানীরা সেটা বলছেন। এটি দেশপ্রেমিক প্রকল্প নিয়েছেন জনাব তারেক রহমান, সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ। তারেক রহমানকে জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র, কোন আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করবে না। বন্ধুরা আমার, এখানে রিক্সা শ্রমিক ভাইরা আছেন, অটো রিক্সা শ্রমিক ভাইরা আছেন, যারা 5ই আগস্টের জুলাইয়ের আন্দোলনে আত্মহতি দিয়েছেন। আমি গেছি অনেকের বাসায়, তুষার তালিকা করেছে, সেগুলো নিয়ে আমরা গেছি, যতটুকু সম্ভব করেছি। আমার মনে হয় যারা মারা গেছেন সরকারের দিক থেকে তাদের ভাতা পাওয়ার কথা। যদি না হয়, যারা সত্যিকার ওই আন্দোলনে নিহত শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি এবং তাদের ছেলেমেয়েরা যাতে ঠিকমতো লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থাটির জন্য আমি আবারও তুষারকে বলবো এটা খোঁজ নিয়ে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা, যাতে আন্দোলনে শহীদ রিক্সা শ্রমিক এবং অটো রিক্সা শ্রমিকের কোনো পরিবার যাতে না খেয়ে থাকে এবং সেই পরিবারের কোনো সন্তান যাতে শিক্ষার বাইরে না থাকে। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।